বিজেপি বলছে পরিবর্তন, কিন্তু পরিসংখ্যান বলছে সুনামি। 21টি উপনির্বাচনের 20টিতেই জয়, ভোট বেড়েছে 11%। মমতা বন্দ্যোপাধ্যায় কি তবে সত্যি অজেয়, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে 4% ভোটের এমন এক গুপ্ত সমীকরণ যা গুড়িয়ে দিতে পারে ঘাসফুলের সমস্ত হিসেব? আদর্শ বনাম পেশি শক্তি আর জনমত বনাম যান্ত্রিক ভোট চুরির এই লড়াইতে শেষ হাসি কার? এবার বাংলার ইতিহাসে কি লেখা হতে চলেছে এক অভূতপূর্ব তখ্ত পাল্টানোর গল্প? আজকের এপিসোডে ফাঁস হবে বাংলার রাজনীতির সেই গোপন নকশা। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আরো দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভারতের অন্য যে কোনো রাজ্যের তুলনায় একদম আলাদা। এবার বিজেপি এখানে চূড়ান্ত ডেসপারেট। 2019-এর পর 2021-এ ওপর থেকে অনেকের মনে হয়েছিল অমিত শাহের ইস বার 200 পার স্লোগানটাই বোধহয় ফলে যাবে, কিন্তু তা হয়নি। 77-এ আটকে গেছিল বিজেপি। এরপর থেকে তাদের সংগঠনে শ্রীবৃদ্ধি দূরের কথা, উল্টে পচন বেড়েছে। এটা আমি বলছি না, পরিসংখ্যান বলছে, লোকনীতি CSDS এর তথ্য বলছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর থেকে বাংলায় যে 21টি আসনের উপনির্বাচন হয়েছে, সেখানে তৃণমূলের অভাবনীয় ফলাফল তারই ইঙ্গিত। হাওয়ায় বা স্লোগানে বাড়তে পারে, কিন্তু গ্রাউন্ড জিরোতে বিজেপির ভোটটা বাড়লো কবে? যদিও উপনির্বাচনের ফল সব সময় সাধারণ নির্বাচনের প্রতিফলন হয় না, কিন্তু পরিসংখ্যানটা খুবই তাৎপর্যপূর্ণ। গত বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল প্রায় 50% ভোট আর বিজেপি 38%। ব্যবধান ছিল 12%। কিন্তু এরপর যে 21টি উপনির্বাচন হয়েছে, তার মধ্যে তৃণমূল জিতেছে 20টিতে আর 1টিতে জিতেছে কংগ্রেস। বিজেপি কিন্তু একটিও আসন পায়নি। শুধু কি তাই, এই উপনির্বাচনগুলোতে তৃণমূলের গড় ভোট বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 61%, আর বিজেপি নেমে এসেছে 38 থেকে 24%। অর্থাৎ গত বিধানসভা নির্বাচনের তুলনায় তৃণমূলের ভোট বেড়েছে 11% আর বিজেপির ভোট কমেছে 14%। বিজেপি অবশ্য যুক্তি দেয় যে উপনির্বাচনে রাজ্য প্রশাসনকে ব্যবহার করে শাসক দল বাড়তি সুবিধা পায়, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের পরিসংখ্যানও তো অন্য কথা বলছে। লোকসভায় সাধারণত জাতীয় স্তরের হাওয়ায় বিজেপি ভালো ফল করবে বলেই আশা করা হয়, কিন্তু সেখানেও দেখা গেছে তৃণমূল তাদের ভোট ব্যাংক প্রায় অটুট রেখেছে। তৃণমূল 50% থেকে 61% পৌঁছে যাওয়া মানে এটা কেবল কোনো হাওয়া নয়, বরং জনসমর্থনের এক বিশাল সুনামি। কোনো ওপিনিয়ন পোল ভুল হতে পারে, কিন্তু 21টি নির্বাচনে লাগাতার হার এবং ভোটের এই বিশাল ব্যবধান কোনো ছোটখাটো বিষয় নয়। বিজেপি দাবি করছে তারা কেবল বিরোধী হিসেবে থাকতে চায় না, বরং এবার তারা বিকল্প সরকার গড়তে লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক গ্রাউন্ড ওয়ার্ক বা বুথ স্তরের সংগঠন তৈরি করেছেন, সেখানে বিজেপি আজও অনেকটা পেছনে। লোকসভা হোক বা বিধানসভা, বাংলার সাধারণ মানুষ কেন বারবার ঘাস ফুলেই আস্থা রাখছে? এই পরিসংখ্যানই তার সবচেয়ে বড় প্রমাণ। যান্ত্রিক কারসাজি, বিজেপির অগাধ রিসোর্স, ঢালাও বিজ্ঞাপন, দিল্লির হাই ভোল্টেজ প্রচার, যাই হোক না কেন, রাষ্ট্রীয় শাসক দলের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন ডিটারমাইন্ড বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াইয়ের ময়দানে তিনি যেভাবে টিকে থাকেন, তা দেশের অন্যান্য বিরোধী নেতাদের জন্য একটা বড় পাঠ হতে পারে। নির্বাচন বিশেষজ্ঞ যোগেন্দ্র যাদব এক ইন্টারভিউতে বলেছেন, মজার ছলে বললেও এটাই সত্যি, যে এসআইআর আসলে বিজেপির কাছে এক ধরনের স্পেশাল ইম্পিডিমেন্ট রিমুভাল বা বিঘ্ন নিবারণের চেষ্টা। আসল খেলাটা খুব পরিষ্কার। বিজেপি চাইছে নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই রাজ্যের মুসলিম জনসংখ্যার 30% হিসাবটাকে কমিয়ে 20 থেকে 22% নিয়ে আসতে। তবেই তারা সমানে সমানে লড়াই করতে পারবে। অনেকেই বলছেন যে বাংলায় এই এসআইআর ভোটার বাদ দেওয়ার মহড়া বিহারের চেয়েও কয়েক গুণ বেশি শক্তিশালী। প্রশাসনের প্রতিটি স্তর বদলে দিয়ে নির্বাচন কমিশন যেভাবে মাঠ সাজিয়েছে, তাতে বিরোধীদের আশঙ্কা অমূলক নয়। অর্থাৎ জনমতের লড়াইয়ের পাশাপাশি এখন নেপথ্যে চলছে এক বিশাল যান্ত্রিক কারসাজি, যা এই নির্বাচনের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাইছে। এখন প্রশ্ন হলো, এই যান্ত্রিক কারসাজি কি সত্যি বাংলার মসনদ উল্টে দিতে পারে? যে তথ্য প্রমাণ সামনে আসছে
তা রীতিমতন উদ্বেগজনক। দেখা যাচ্ছে বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাটিগুলোতেই ভোটার তালিকায় কোপ মারা হয়েছে, যা নিয়ে একেবারে তথ্যের উপর দাঁড়িয়ে গতকাল আমরা বিস্তারিত এপিসোড করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। যদি ধরে নেওয়া হয় যে প্রায় 91 লক্ষ ভোটার বাদ যাওয়ার পরে মাত্র 4 থেকে 5% ভোটও তৃণমূল হারায়, তবেও নির্বাচনী অঙ্কে তার প্রভাব হবে মারাত্মক। 2021 সালের ফলাফল যদি একটু বিশ্লেষণ করি তবে দেখব মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত 36টি আসনে জিতেছিলেন 5% কম ব্যবধানে। যদিও গতবার গোটা রাজ্যে তৃণমূলের লিড ছিল প্রায় 9% বিশাল ব্যবধানে, তাই 5% কমলেও সরকার পড়ে যাওয়ার ভয় নেই। কিন্তু এবার যদি লড়াই সেয়ানে সেয়ানে হয় তবে এই 4 থেকে 5% ভোটের হেরফেরই জয় পরাজয়ের নির্ণায়ক হয়ে উঠতে পারে। কিছু বিশেষজ্ঞ তো বলছেন এর প্রভাব সরাসরি 54 থেকে 70টি আসনের উপর পড়তে পারে, আর সেটা হলে কিন্তু তৃণমূলের খেলা শেষ। তবু বলছি, 7 মণ তেল পুড়িয়েও বিজেপির কাছে এই খেলাটা এত সোজা নয়। 2021-এর পর থেকে বাংলায় বিজেপির সাংগঠনিক শক্তি যতটা আলগা হয়েছে, মমতার ভিত কিন্তু ততটা নড়বড়ে হয়নি। ধরে নি যে এসআইআর এর ফল সবটাই তৃণমূলের বিরুদ্ধে গেল, তার মানে 4 থেকে 5% ভোটের ধাক্কা। হ্যাঁ, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় জিতে ফিরে আসতে পারেন, কারণ মমতার সঙ্গে দেশের অন্যান্য বিরোধী নেতাদের একটা মৌলিক পার্থক্য রয়েছে। তিনি ড্রয়িং রুম পলিটিক্স করেন না, তিনি 365 দিন রাস্তায় থাকেন। দেশের এমন কোন মুখ্যমন্ত্রী কি আছেন যিনি নিজের রাজ্যের স্বার্থে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টে গিয়ে দাঁড়িয়ে সওয়াল করেছেন? মমতা করেন। তাই নির্বাচন কমিশনের অগাধ পৃষ্ঠপোষকতা পাশে থাকা সত্ত্বেও বিজেপি যদি শেষ পর্যন্ত হার স্বীকার করে তবে অবাক হওয়ার কিছু থাকবে না। মমতার এই লড়াকু মেজাজ আর সরাসরি রাজপথে থাকার জেদি বিজেপির সমস্ত যান্ত্রিক কারসাজিকে নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। বাংলার মানুষ শেষ পর্যন্ত ইভিএমে সেই লড়াইয়েরই প্রতিফলন ঘটাবে কিনা সেটাই দেখার। বাংলার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নাম যার ক্ষমতার মূল স্তম্ভ শুধু প্রশাসন নয়, বরং তার ব্যক্তিগত ব্র্যান্ডিং। মমতা বন্দ্যোপাধ্যায় তুরুপের তাস হলো মহিলা ভোটার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প গ্রামীণ বাংলার অন্দরমহলে এক নিঃশব্দ বিপ্লব ঘটিয়ে দিয়েছে। একটা তথ্য দিলেই বুঝতে পারবেন কেন মুসলিমদের পাশাপাশি ভোটার লিস্টে বিশেষত মহিলাদের নাম ব্যাপক হারে কাটা গেছে। বড় বড় 10 রাজ্যের সর্বশেষ তথ্য বলছে মহিলা ভোট সবচেয়ে বেশি পড়েছে পশ্চিমবঙ্গে। এই প্রশ্নে বাংলা 1 নম্বরে। গত নির্বাচনে 82% মহিলা ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। সেখানে 9ম স্থানে থাকা গুজরাটে মহিলা ভোটের হার 62%। পশ্চিমবঙ্গের চেয়ে 20% কম। এবার অঙ্কটা মেলানোর চেষ্টা করুন যে কেন মহিলা ভোটারদের বড় অংশকে নির্দয়ভাবে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। পাবলিক পলিসি রিসার্চ সংস্থা সাবার ইনস্টিটিউট বুথ লেভেল অ্যানালিসিস করে সম্প্রতি গবেষণামূলক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বাহেনবক সংবাদ পোর্টালে প্রকাশিত সেই প্রতিবেদনটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হয়েছে বাংলার চূড়ান্ত ভোটার তালিকায় যে 90,83,000 নাম বাদ পড়েছে তার মধ্যে মহিলাদের সংখ্যাই প্রায় 62%। 24 লোকসভা ভোটেও নাম ছিল এমন প্রায় 62 লক্ষ মহিলা ভোটার আগামী 23 এবং 29 এপ্রিলে আর ভোটের লাইনে দাঁড়াতে পারবেন না। মহিলাদের অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুসলিম প্রধান, এসসি এসটি আর মতুয়া অধ্যুষিত এলাকায়। ওপিনিয়ন পোল এবং ভোট কুশলী সংস্থা পিপলস পালসের একদল সমীক্ষক গত 15 দিন ধরে রাজ্যের নানান প্রান্তরে সমীক্ষা চালাচ্ছেন। এই দলের অন্যতম 2 সমীক্ষক গৌরব গুলমোহর এবং রাজন একান্ত সাক্ষাৎকারে বলছিলেন যে শুধু মহিলা ভোট ব্যাংক নয়, মমতার সঙ্গে আছে বয়স্ক ভোটারদের একটা বড় অংশের অবিচল আস্থা। আর এই পুরো সমীকরণের উপর যে চাদরটি বিছানো আছে তার নাম বাঙালিয়ানা। তারা বলছেন বাংলার মানুষের অবচেতনে একটা ভয় কাজ করছে, বিজেপি এলে কি আমাদের সংস্কৃতি বিপন্ন হবে? তবে মুদ্রার উল্টো পিঠও রয়েছে। 15 বছরের একটানা শাসন মানেই অ্যান্টি ইনকামবেন্সির স্বাভাবিক চোখ রাঙানো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যতটা আবেগ কাজ করছে ঠিক ততটাই চ্যালেঞ্জ তৈরি করছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পুঞ্জীভূত ক্ষোভ। বিজেপির শক্তি কোন জায়গায়? তৃণমূল শাসনের অ্যান্টি ইনকামবেন্সি থেকে সাধারণ মানুষের আলোচনায় একটা চেঞ্জের হাওয়া বইছে। ফার্স্ট টাইম বা ইয়াং মেল ভোটারদের মধ্যে একটা বড় অংশ উগ্র হিন্দুত্বের দিকে ঝুঁকছে। যদিও এটা কোনো ঢালাও শিফট নয়,
কারণ দলিত বা আদিবাসী তরুণরা যদি সরকারি প্রকল্পের সুবিধা পায় তবে তারা মমতার পাশেই থাকছে। মমতা শাসনের দীর্ঘ মেয়াদে ভোটারদের একটা বড় অংশ মনে করছে গণতন্ত্রে পালাবদল প্রয়োজন, আর সেই পরিবর্তনের অঙ্গ হিসেবে বিজেপি সেরা বিকল্প। এখানে আকর্ষণীয় হলো তরুণ প্রজন্মের মনোভাব। প্রথম বা দ্বিতীয়বার ভোট দিতে যাওয়া ভোটারদের কাছে মমতা কেন খারাপ বা কেন ভালো তার চেয়েও বড় যুক্তি হয়ে দাঁড়িয়েছে পরিবর্তন চাই। তাদের বদ্ধমূল ধারণা ক্ষমতার বৃত্তে অদল বদল হওয়াটা জরুরি। এবার নবীন প্রজন্মের এই মানসিকতা বিজেপির কাছে বড় রসদ। তবে বিজেপির অন্যতম ধারালো অস্ত্র অবশ্যই অনুপ্রবেশ বা ঘুষপেটিয়া ইস্যু। হিন্দু ভোট ব্যাংককে সংহত করতে তারা যেভাবে অনুপ্রবেশের জুজু দেখাচ্ছে, নির্দিষ্ট কিছু পকেটে তা টনিকের মতন কাজ করছে। এসআইআর এর মাধ্যমে যাদের নাম বাদ পড়েছে তাদের বাংলাদেশ ফেরত পাঠানোর যে প্রতিশ্রুতি বিজেপি দিচ্ছে তা নির্দিষ্ট একটি গোষ্ঠীর মধ্যে তীব্র বিভাজনের রাজনীতি উস্কে দিচ্ছে। কৌশলে সাম্প্রদায়িক মেরুকরণকে বিজেপি ভোটের মূল কারেন্সি বানিয়ে ফেলেছে। তাদের তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রটি হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। বিজেপি শুধু ওপর থেকে রাজনীতি করছে না, তারা গ্রামীণ সমাজের গভীরে শিকড় গেড়েছে। আরএসএস বা বজরং দলের মতন সংগঠনগুলো এক বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে অনেক বেশি সক্রিয়। এখানে তারা অত্যন্ত সূক্ষ্ম প্রতীকী রাজনীতির আশ্রয় নিয়েছে। খেয়াল করলে দেখবেন আগে যেমন মন্দির তৈরির হিড়িক ছিল, এখন নতুন ট্রেন্ড হলো রাস্তার মনে মনে হনুমান বা শিবের মূর্তি বসানো। কোনো মন্দির বা বড় পরিকাঠামো নয়, নিছক মূর্তিকে কেন্দ্র করে তারা পাড়ায় পাড়ায় এক ধরনের সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং অনেকাংশে সফলও হয়েছে। এই মূর্তিগুলো কেবল পাথর নয়, এগুলো বিজেপির রাজনৈতিক উপস্থিতির নীরব সংকেত যা গ্রামীণ বাংলার সামাজিক কাঠামোকে ধীরে ধীরে বদলে দিচ্ছে। বাংলার অলিগলিতে আরেকটা নতুন ট্রেন্ড চোখে পড়ছে। ব্যানারে পোস্টারে রামের ছবি, কিন্তু রাম শান্ত নন, বরং তুন থেকে তীর বের করতে উদ্যত এক আক্রমণাত্মক রাম। ঠিক একইভাবে ক্রুদ্ধ হনুমানের মুখ এবং পাড়ায় পাড়ায় গেরুয়া পতাকায় দুলছে। রাম আর হনুমানের এই আক্রমণাত্মক মেলবন্ধন এবার বাংলায় বিজেপির নতুন রাজনৈতিক ভাষা। বাংলার আগামীর রাজনৈতিক চরিত্র বুঝতে হলে আপনাকে শুধু একটি কেন্দ্রে ঘুরে আসতে হবে, সেটা হলো নন্দীগ্রাম। শুভেন্দু অধিকারীর এই নির্বাচনী কেন্দ্রে পা রাখলেই আপনার মনে হবে আপনি কোনো ভিন রাজ্যে ঢুকে পড়েছেন। ঢোকার মুখেই দেখবেন সমান্তরাল ভাবে উঠছে বিজেপির পতাকা আর রাম হনুমানের সেই রুদ্র অবতারের ছবি। সেখানে অন্য কোনো দলের অস্তিত্ব প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। পুরো এলাকাকে আক্ষরিক অর্থেই গেরুয়াময় করে তোলা হয়েছে। সেখানে শুভেন্দু অধিকারীর যে ভাবমূর্তি দেখা যাচ্ছে তাও বেশ আক্রমণাত্মক। মাঠের লড়াইয়ে তাকে কোনো শান্ত রাজনীতিক নন, বরং একজন বাহুবলী নেতার মতন আচরণ করতে দেখা যাচ্ছে। নন্দীগ্রাম এখন বিজেপির জন্য কেবল একটি আসন নয়, একটি তাদের রাজনৈতিক মডেলের একটি ল্যাবরেটরি। শুভেন্দু যেখানে রুদ্রমূর্তি ধারণ করেছেন, বিজেপি হয়তো সারা বাংলাতেই সেই একই আগ্রাসী রূপ দেখতে চাইছে, যেখানে উন্নয়ন বা তাত্ত্বিক তর্কের চেয়ে ধর্মীয় প্রতীক আর পেশি শক্তির আস্ফালনই হবে প্রধান চালিকা শক্তি। এর সঙ্গে যোগ হয়েছে উন্নয়নের এক ঝকঝকে স্বপ্ন। অমিত শাহ বা নরেন্দ্র মোদী যখন এখানে এসে বলছেন বন্ধ চটকল খুলে দেব, নতুন শিল্প গড়ব, স্মার্ট সিটি বানাবো কিংবা বাংলাকে প্যারিস বানিয়ে দেব, তখন মানুষের একটা বড় অংশ কিন্তু সেই রঙিন স্বপ্নে বুঁদ হচ্ছে। এই ডেভেলপমেন্ট ফ্যান্টাসি বিজেপির পালে বেশ হাওয়া দিচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির এই সমস্ত সমীকরণকে টেক্কা দিচ্ছেন সম্পূর্ণ অন্য কৌশলে। উত্তরপ্রদেশ বা বিহারে বিজেপি যেভাবে একটি বিশেষ সম্প্রদায়ের ভয় দেখিয়ে বাকি সমস্ত ভোট এক জায়গায় করতে সফল হয়, বাংলায় সেই ফর্মুলাটা একটু হোঁচট খাচ্ছে। কারণ মমতার ঝুলিতে কেবল সংখ্যালঘু ভোট নয়, বরং সমাজের প্রতিটি জাতপাত, লিঙ্গ এবং বয়সের মানুষের সমর্থন রয়েছে।
অর্থাৎ বিজেপি যেখানে বিভাজনের মাধ্যমে একজোট করতে চাইছে, মমতা সেখানে সর্বজনীন গ্রহণযোগ্যতা দিয়ে সেই প্রচেষ্টাকে প্রতিহত করছেন। 21-এর সেই ঝাঁজও কিন্তু এবার বিজেপির প্রচারে নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই 5টি জেলা নিয়ে গঠিত প্রেসিডেন্সি অ্যাডমিনিস্ট্রেটিভ জোন হলো বাংলার রাজনীতির হৃদপিণ্ড। ভৌগোলিকভাবে ছোট মনে হলেও বিধানসভার 1/3 আসনই আসে অতি ঘনবসতির এই এলাকা থেকে। নবান্নের চাবিকাঠি লুকিয়ে রয়েছে এই অঞ্চলেই। গত নির্বাচনে এখানেই বিজেপি সব থেকে বড় ধাক্কাটা খেয়েছিল। 100-র মধ্যে তারা পেয়েছিল মাত্র 10টি আসন, বাকি সবটাই ছিল তৃণমূলের দখলে। দক্ষিণ 24 পরগনায় গতবার বিজেপির ঝুলি ছিল শূন্য, এবারও সেখানে পরিবর্তনের তেমন জোরালো হাওয়া দেখা যাচ্ছে না। ভোটের হাওয়া বুঝতে গেলে সব থেকে বড় হাতিয়ার হলো ভোটার শিফট লক্ষ্য করা। গতবার কাকে দিয়েছিলেন আর এবার কাকে দেবেন, তখনই আসল ছবিটা পরিষ্কার হয়। অবাক করা বিষয় হলো এই নির্বাচনে তেমন কোনো বড়সড় শিফটের ইঙ্গিত গ্রাউন্ড লেভেলে মিলছে না। এমন কোনো বড় ভোটার গোষ্ঠী আমরা খুঁজে পাইনি যারা গতবার তৃণমূলকে ভোট দিয়ে এবার বিজেপিকে দিকে ঝুঁকছে। উল্টে দেখা যাচ্ছে শাসক দল তাদের পুরনো ভোট ব্যাংক তো ধরে রেখেছেই, বরং লক্ষ্মীর ভান্ডারের প্রভাবে মহিলা ভোটারদের সমর্থন আরো কয়েক গুণ বেড়েছে। বিজেপি কেন বাংলায় বারবার থমকে যাচ্ছে, এর পেছনে প্রথম এবং প্রধান কারণ হলো ফিয়ার সাইকোসিস বা ভয়ের রাজনীতি। বিজেপি সারা দেশে যে ভয়ের তাস খেলে সফল হয়, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই তাস অনেক বেশি মুনশিয়ানার সঙ্গে খেলছেন। তিনি মানুষের মনে এই ভয়টা গেঁথে দিতে পেরেছেন যে বিজেপি আসা মানেই বাঙালির সংস্কৃতি বিপন্ন হওয়া, খাদ্যাভ্যাস বদলে যাওয়া, এমনকি বাঙালির আত্মপরিচয়টুকুও মুছে যাওয়া। সবশেষে একটাই প্রশ্ন, জয় কার হবে, বাংলার মাটি নাকি যান্ত্রিক কারুকার্যের চটি পড়া জেদি নেত্রীর, নাকি আধুনিক প্রযুক্তির রণকৌশল নিয়ে আসা এক অপ্রতিরোধ্য শক্তি? সময় তার বিচার করবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।